সকালের সব খবর নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শেষ খবর পর্যন্ত চলছিল ধাওয়া পাল্টা ধাওয়া। গতকাল নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে বুধবার সোয়া 4টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। শিক্ষার্থীরাও তাদের লক্ষ্য করে ছুটতে থাকে ইটপাটকেল। এ ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ। মঙ্গলবার বিভিন্ন স্থানে নিহতদের গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে টিএসসির দিকে এগোতে গেলে বাধে গণ্ডগোল। শিক্ষার্থীদের থামাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। আন্দোলনকারী শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদ থেকেও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথে ছিল পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতি। সাজোয়া যান নিয়ে প্রস্তুত ছিল টিএসসি সহ বিভিন্ন পয়েন্টে। পুরো ক্যাম্পাসে ছিল পুলিশ, র্যাব, বিজিবির টহল। হঠাৎ আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্করদের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। তা ভণ্ডুল করার চেষ্টাও করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ভিসির বাসভবনের সামনে। সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বিকেল 3টায় নিহতদের গায়েবানা জানাজার কথা ছিল, তবে তারা তখনও জড়ো হতে পারেননি। বিচ্ছিন্নভাবে কেউ আসার চেষ্টা করলেও ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। আন্দোলনকারী কয়েকজনকে আটক করতে দেখাও যায় পুলিশকে। ভাঙচুর করা হয়েছে স্যার এফ রহমান হলের প্রধান ফটক। ক্যাম্পাসের বেশ কয়েকটি হল থেকে কিছুক্ষণ পরপরই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল। নীলক্ষেত মোড়, মল চত্বর, সূর্যসেন হলের সামনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় 3টি মোটরসাইকেল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ সন্ধ্যা 7:30টায়। তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত বিশেষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন। ধারণা করা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে চলমান ঘটনা প্রবাহ নিয়ে জাতির উদ্দেশ্যে কথা বলবেন সরকার প্রধান। হাইকোর্টে কোটা বহালের আদেশের পর থেকে আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকে 15 দিনের বেশি সময় ধরে ঘটছে নানা ঘটনা প্রবাহ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের সামনে নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে এই জানাজায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ছিলেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিহত সবুজ আলী ঢাকা কলেজের 2018-19 সেশনের পরিসংখ্যান বিভাগের ছাত্র। এর আগে বিকেল 3টার দিকে রাজধানীর শাহবাগে সবুজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন প্রতি ফোঁটা রক্তের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। আমাদের জানাজার নামাজ এখনই শুরু হবে। আপনারা যারা কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সবুজ আলীর জানাজা বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদের বিচার করবেন এবং সবুজকে আপনি দয়া করে মাফ করবেন। জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগ সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। ছোট ভাইকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে ছোট ভাইরও অনেক উচ্চ শিক্ষিত করবো, নিজে করতে পারি নাই। ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল, তারপরও আমি নিজে চালাই গেছি। আমি নিজে লেখাপড়া করি নাই, কিন্তু ছোট ভাইয়ের পিছনে হাল ধরছিলাম। জানাজায় অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নূর নবী এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারী সদর উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর শাহবাগে সবুজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিএনপি জামাতের নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী সবুজ আলী নিহত হয়েছেন। প্রতি ফোঁটা রক্তের জবাব নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ২০০০ নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি ছাত্রলীগের। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা ঘিরে বায়তুল মোকাররম উত্তর গেটে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নামাজের আগে পরে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিব বের হওয়ার সময় আশেপাশে থাকা নেতাকর্মীরা স্লোগান দিলে তাদের উপর চড়াও হয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপরীত প্রান্ত থেকে ইটপাটকেল নিক্ষেপ করে কর্মী সমর্থকরা। এক পর্যায়ে প্রধান সড়কে টায়ার ও কাঠে আগুন দেওয়া হয়। প্রায় ঘণ্টা দুয়েক ধরে উত্তেজনা চলে পল্টন বায়তুল মোকাররম এলাকায়। নেতাকর্মীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে জানাজা শেষে বিএনপি মহাসচিব বলেন, সরকার চাইলেই আলোচনার মধ্য দিয়ে এই সংকটের সমাধান করা যেত। জানান, কোটা আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, তবে নৈতিক সমর্থন আছে। ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে আবারও তাণ্ডবের পথে হাঁটছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন পরিস্থিতিতে জেলায় জেলায় নেতাকর্মীদের পাহারা বসানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকালে এক জরুরি সভা শেষে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, বিএনপি জামায়াতের উস্কানিতে ঝরে গেছে কয়েকটি প্রাণ। সমসাময়িক ইস্যু নিয়ে আওয়ামী লীগের জরুরি যৌথ সভা। উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর বেশ কয়েকজন সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় এবং মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব এখন বিএনপি জামায়াতের হাতে। বলেন, এমন পরিস্থিতিতে চুপ থাকতে পারে না আওয়ামী লীগ। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই যার যার এলাকা যা, আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টি এজেন্ডা আছে। ওবায়দুল কাদের বলেন, সারা দেশ থেকে রাজধানীতে সন্ত্রাসী এনে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি জামায়াত। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরো অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে। ওবায়দুল কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার সহনশীল। শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি। আন্দোলনকারীদের বলবো, আইনের পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। কোনো অপশক্তির উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
কোটা আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই। যতদিন শিক্ষার্থীদের হাতে ছিল নিয়মতান্ত্রিক ছিল, কিন্তু বিএনপি জামায়াত সুযোগ নিয়ে কোটা আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে। এসব কথা বলেছেন আওয়ামী লীগের নেতারা। তাদের অভিযোগ, স্বাধীনতা বিরোধীদের সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কুচক্রী মহল। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেন, ছাত্রলীগের কর্মীদের উপর প্রথমে হামলা করা হয়েছে। আত্মরক্ষার জন্যই ছাত্রলীগের কর্মীরা পাল্টা আক্রমণে বাধ্য হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। উঠে আসে কোটা বিরোধী আন্দোলন ও সহিংসতার বিষয়টি। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কোটা আন্দোলনের নেতৃত্ব তাদের হাত থেকে ছিনতাই হয়ে গেছে। কোটা আন্দোলনের নেতারা বিএনপি জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে। সুযোগ নিয়ে লাশের রাজনীতি শুরু করেছে স্বাধীনতা বিরোধীরা। তিনি বলেন, আন্দোলনকারীদের গায়েবানা নামাজের কর্মসূচি বিএনপি জামায়াতের সিদ্ধান্ত। এই বিএনপি জামাতের বিরুদ্ধে এবং যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক, যেই দলেরই হোক, যে বর্ণেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী পরিষদ কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেন, আত্মরক্ষার জন্যই ছাত্রলীগের কর্মীরা পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়েছে। সরকার রক্তপাত চায় না, কিন্তু বিএনপি আন্দোলনকে রাজনৈতিকভাবে নিয়েছে। আপিল বিভাগে বিচারাধীন থাকলেও হীন উদ্দেশ্য হাসিলে আন্দোলন এখনও চলছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন, চিহ্নিত একটি মহল ফায়দা লুটতে চায়। আন্দোলন যারা করেছে আমরা কেউ কোনো বাধা দেই নাই, তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে করে যাবে। কিন্তু এরপরে সেই ছাত্র শিবির এবং বিএনপির প্রেতাত্মা যেগুলো ছাত্র দলের ছেলেরা, মেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে। আমরা মনে করি কোমলমতি ছাত্রদের কাঁধে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রমহল সক্রিয় হয়ে উঠেছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রসরমান বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত করা সহ সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বলেন, কোনো অবস্থাতেই দেশকে অস্থিতিশীল হতে দেয়া হবে না। মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল এবং সমাবেশ করে পরিস্থিতি যত খারাপই হোক শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন তারা। এ সময় পুলিশের হাতে আটক 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে মুক্ত করে আনেন এই শিক্ষকরা। বেলা 12:30, শাহবাগ থানা। পুলিশ হেফাজত থেকে মুক্ত শরীফুল ইসলাম। সকাল থেকে তাকে আটকে রেখেছিল পুলিশ। জানতে পেরে ছাড়িয়ে নিতে এসেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক। 3 থেকে 4 ঘন্টা পর প্রচার করার পরে যখন আর পারছি না, 20-25 জন ছিল, পরে আমাকে একটা মিথ্যা স্টেটমেন্ট নিছে। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল করে শাহবাগ আসেন নিপীড়ন বিরোধী ব্যানারের এই শিক্ষকরা। সেখানে পৌঁছালে পুলিশের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে 5 শিক্ষক থানায় গিয়ে আলোচনা করেন পুলিশের সাথে। আধা ঘন্টার মধ্যেই আটক 2 শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। পরে আবারও মৌন মিছিল করে অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী সমাবেশ। সেখানে মঙ্গলবার সারাদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান শিক্ষকরা। এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পরেও আমরা কিভাবে স্বাভাবিক থাকি? আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে। এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারবো না। ভয়ভীতিহীন পরিবেশে ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা থাকতে চাই, কথা বলতে চাই, তুই তোকারি শুনতে চাই না, মর্যাদাপূর্ণ জীবন চাই। যেই নিরাপত্তা দেওয়ার কথা বলে যে শপথ নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সেই বিভৎস অবস্থার বিরুদ্ধে মানুষ যে দাঁড়াতে পারে, এটাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা, এটাই হচ্ছে 1971 সালের চেতনা। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সমালোচনাও করেন তারা। জানান, সবার জন্য নিরাপদ করতে হবে বিশ্ববিদ্যালয়কে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দ্রুত সংকট সমাধানেরও তাগিদ ছিল তাদের। কোটা সংস্কার আন্দোলন যারা করছিল, এই
আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের ৭২ সনের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের নিরাপদ রাখা, সেই দায়িত্ব থেকে রাষ্ট্র ছুটে গেছে, পারেননি। প্রত্যেকটি হত্যা নির্যাতনের বিচার করতে হবে, তাদেরকে যারা এই হত্যা নির্যাতনের সম্মুখীন করেছে এই আন্দোলনের সময় তাদের বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে, এবং যারা আহত ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় না, তারপরে যতদূর সম্ভব ক্ষতিপূরণ, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করতে হবে। আহত শিক্ষার্থীদের সুষ্ঠু চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান শিক্ষকরা। পরে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে পরিস্থিতি যাই হোক, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ছিল নিপীড়ন বিরোধী এই শিক্ষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ঘোষণা অনুযায়ী কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রীদের সন্ধ্যা ৬টার মধ্যে, ছাত্রদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জরুরি সিন্ডিকেট সভা বসে। তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে হল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অনেকে। সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বল্প সংখ্যক শিক্ষার্থী হল ছাড়েন। সিন্ডিকেট সভার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে হল ত্যাগের। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের পর অনেক শিক্ষার্থী হল ছেড়েছেন। বন্ধ হয়ে গেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিশেষায়িত সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সবার তো বাইরে থাকার মতো জায়গাও নেই। এখন এই যে হঠাৎ করে যদি হল ছাড়ার নির্দেশ দেয়, তো এটা তো আমাদের জন্য খুবই সমস্যার একটা ব্যাপার। অধিকার আদায় না করে সেটাকে বন্ধ করে দেওয়া, এটা তো কোনো সমাধান না। কোনো একটা সলিউশনে আসা দরকার, কোনো একটা সমাধানে আসা দরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আজও উত্তাপ ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও বিরোধীরা। কোথাও কোথাও পুলিশের সাথেও সংঘাতে জড়ায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। কোটা আন্দোলন বিরোধীদের অতর্কিত হামলায় দিকবিদিক ছুটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় সংস্কার পক্ষের কর্মসূচিতে হামলা চালায় বিরোধীরা। লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করা হয় আন্দোলনকারীদের। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হলে কোটা সংস্কার পক্ষকে বাধা দেয় প্রতিপক্ষরা। তাদের মারধরে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। ইট পাটকেলের আঘাতে পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার ৩টি পয়েন্টেও বাধা হয়ে দাঁড়ায় আন্দোলন বিরোধীরা। দুই পক্ষের ধস্তাধস্তি থেকে রূপ নেয় সংঘর্ষে। ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকাগুলোতে। তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। বিরোধীদের হামলায় ক্ষুব্ধ আন্দোলনকারীরাও চালায় পাল্টা হামলা। সংঘর্ষে আতঙ্ক ছড়ায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকাতে। শরীয়তপুরে জাজিরায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় বিরোধীরা। বরিশালের চৌমাথা এবং নথুল্লাবাদে বাধা পেয়ে পুলিশের উপর চড়াও হয় কোটা আন্দোলনকারীরা। ইট পাটকেল নিক্ষেপের প্রতিবাদে টিয়ারশেল ছোড়ে পুলিশ। গাইবান্ধাতেও পুলিশের উপর ক্ষুব্ধ হয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা শেষে ক্যাম্পাস বন্ধ ও হল থেকে নির্দেশনা আসলে ক্যাম্পাসে ভাঙচুর চালায় কোটা আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সাতক্ষীরায় আন্দোলনকারীদের বাধা দিতে গেলে ধাও খেয়ে পালিয়ে যায় বিরোধীরা। শেরপুরে আন্দোলনকারী ও প্রতিপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের, এই কারণে গত জুন থেকে জোরদার করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সিবিএস। তবে পেনসিলভানিয়ায় ট্রাম্পকে হত্যা চেষ্টার সাথে ইরানের যোগসাজশের কোনো তথ্য মেলেনি। ইরানের এই পরিকল্পনার তথ্য পাওয়ার পরই তার সিক্রেট সার্ভিস ও ট্রাম্পের প্রচারণা টিমকে জানান গোয়েন্দা কর্মকর্তারা। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি। 2020 সালে কাসেম সোলাইমানিকে হত্যার পরে ট্রাম্প ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আসছে তেহরান। এবার রিপাবলিকান পার্টির কনভেনশনের কাছে ধারালো অস্ত্র নিয়ে ঘোরার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ধারালো অস্ত্র নিয়ে কনভেনশন সেন্টারের কাছে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। বারবার অস্ত্র ফেলার কথা বলা হলেও সে নির্দেশ অমান্য করে, ফলে গুলি করতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। 21 বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের ধারণা, ট্রাম্পের উপর হামলা করার উদ্দেশ্য ছিল তার। পাকিস্তানের জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 8 সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী। নিহতদের মধ্যে 7 জন সেনা এবং একজন প্যারামিলিটারি বাহিনীর সদস্য। আরও বেশ কয়েকজন আহত। সোমবার খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকার একটি সামরিক ঘাঁটিতে চালানো হয় গাড়ি বোমা হামলা। দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তান নিয়ন্ত্রিত হাফিজ গুল বাহাদুরের সশস্ত্র সংগঠন। পাল্টা হামলায় 8 চরমপন্থীকে হত্যার তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সংবাদ সংগ্রহের সময় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময়ে আহত হন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন ভাস্কর ভাদুরী। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি। পরে বিকেলে অফিসে ফেরার পথে তাকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারা হয়। এ সময় মাথায় ইট লেগে গুরুতর আহত হন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। দ্রুত হল খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে ভিসিকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা। আমরা এই বিষয়ে একটু জানবো বিস্তারিত। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেই বিষয়ে একটু জানতে চাই এবং ক্যাম্পাসের বর্তমান অবস্থাও একটু জানতে চাই। লোপা, এখনো পর্যন্ত কিন্তু অবস্থা সেই একই রকম রয়েছে, অর্থাৎ যে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ভাইস চ্যান্সেলর সহ প্রশাসনিক যে কর্মকর্তা অন্যান্যরা যারা রয়েছেন তাদেরকে প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রেখেছেন এবং দাবি ওই 5 দফা দাবি তাদের। আমি একটু যদি আগে থেকে বলি যে আজকে কিন্তু তাদের গত রাতের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে বক্তব্য, গত গভীর রাতের যে সিন্ডিকেট বৈঠক কের সিদ্ধান্ত অনুযায়ী তারা বলেছিলেন যে আজকে 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ তারা হল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন শিক্ষার্থীদের। সেই নির্দেশটি কিন্তু আমরা দেখেছি কিছু শিক্ষার্থী তারা হল ছেড়েছেন, তবে আন্দোলনে যারা অংশ নিচ্ছেন তারা কিন্তু কোনোভাবেই সেটি মানতে রাজি হননি এবং তারা কিন্তু এই সকাল থেকেই এই হল খুলে দেওয়া সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, হলগুলোতে এবং যারা এই হামলা চালিয়েছে তাদের উপরে তাদের একটা ব্যবস্থা নেওয়া এবং সেই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন সকাল থেকে এবং দুপুরের দিকে অর্থাৎ 2টার দিকে, 2টা আড়াইটার দিকে তারা ভাইস চ্যান্সেলরকে এই দাবিগুলো নিয়ে তারা অবরুদ্ধ করে রাখেন এবং পরিস্থিতিটি এমন দাঁড়ায় যে দুপুরের খাবারও ভাইস চ্যান্সেলরের কাছে আসলে পৌঁছাতে দেওয়া হয়নি। তো এরকম অবস্থায় রয়েছে
হয়েছে। এর মধ্যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে কিন্তু একটি প্রতিনিধি দল, এই আন্দোলনকারী যারা, তাদের প্রতিনিধি দলটি দেখা করেছে এবং সেইখানে তাদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে, আমি যতদূর যেটি জেনেছি, আমি ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলেছি, আন্দোলনকারীদের সঙ্গেও কথা বলেছি, তারা দুই পক্ষই বলেছেন যে ভাইস চ্যান্সেলর এই 5 দফা দাবির একটিও মেনে নিতে রাজি হননি। কারণ ভাইস চ্যান্সেলর যেটি বলেছেন আমাকে, সেটি হচ্ছে যে এই দাবিগুলো তো আসলে এই দাবিগুলো তাদের পক্ষে আসলে এইভাবে মেনে নেওয়া সম্ভব না, কারণ এটি আলোচনার বিষয় এবং রাজনীতি, ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি যেটি বলেছেন যে এটি আসলে একটি মৌলিক অধিকার, সেই জায়গা থেকে তারা হঠাৎ করে এইভাবে এরকম সিদ্ধান্ত তারা জানাতে পারে না, যে কারণে তারা সময় চেয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীরা সেই সময়টি দিতে রাজি হয়নি। ফলে এখনও সেই কিন্তু একই অবস্থানে আছে। আর একটু যদি ভেতরের কথা বলি, তাহলে একটি ইঙ্গিত ভাইস চ্যান্সেলর যেটি আমাকে দিয়েছেন সেটি হলো, সকাল থেকে ভাইস চ্যান্সেলর কিন্তু অনেকটা বলা যেতে পারে অনেকটা আপোষ বা একটু সমঝোতা, একটু শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সুলভ মনোভাব নিয়ে কথা বলেছেন। এখন কিন্তু তিনি বলছেন যে আগামীকাল পর্যন্ত এই হল যে মানে হল ছাড়ার যে নির্দেশ, সেটি সর্বোচ্চ আগামীকাল এবং আগামীকালের মধ্যেই তাদেরকে ছেড়ে দিতে হবে, অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য ব্যবস্থা নেবে। লোপা। শিবলি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে এবার আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, এর আগেও আপনার সাথে আমার কথা হয়েছে, আপনি আবারও একটু আমি জানতে চাই, আজ সারাদিন নগরীর পরিস্থিতি কেমন ছিল? কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধীরা কোনো ধরনের কর্মসূচি পালন করেছে কিনা? এলোপা, এখনকার তথ্য যদি বলি, এই মুহূর্তের তথ্য, এই মুহূর্তে রংপুর মহানগরীর যে গঙ্গাচড়া পয়েন্ট আছে, বুড়িরহাট, এই বুড়িরহাট এলাকা এবং রংপুর মহানগরীর আরেকটি এলাকা পীরগাছার সীমান্ত পয়েন্ট হচ্ছে দেউতি এবং মিঠাপুকুরের পয়েন্ট, এই 3 জায়গায় বিক্ষোভ হচ্ছে সড়ক অবরোধ করে। সেটি আমরা একটু আগে আমরা খবর পেয়েছি এবং সেখানে শিক্ষার্থীরা অবরোধ করে তারা তাদের দাবি দেওয়ার জন্য, কোটা সংস্কারের করবার জন্য তাদের যে 1 দফা দাবি, সে দাবিতে তারা আন্দোলন করছেন। পাশাপাশি যারা মারা গেছেন তাদের বিষয়ে তারা দাবি তুলেছেন। এর আগে আমি যেটি বলেছিলাম যে সেটি হচ্ছে যে এই মুহূর্তে রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকা এবং রংপুর মহানগরীতে কোনো বিরোধী অথবা সংস্কারপন্থী কারোই কিন্তু কোনো এই মুহূর্তে কর্মসূচি নেই। তবে দুপুরটা ছিল খুবই উত্তাল। আমরা দেখেছি যে পার্কের মোড় এলাকা যেটি আছে, সেখানে কোটা সংস্কার যারা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন, তারা নিহত যে আবু সাইদ তার জন্য গায়েবানা জানাজা নামাজ করেছেন, তারা সেখানে বিক্ষোভ করেছেন এবং যে গেটের একটুখানি আগে আবু সাইদ মারা যায়, সেই গেটটির নাম আবু সাইদ গেট নামকরণ করে সেখানে একটি তারা ব্যানারও টাঙিয়ে দিয়েছেন। পাশাপাশি তারা পার্কের মোড়কে শহীদ আবু সাইদ চত্বর এই ধরনের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা, প্রশাসন সহ সরকারের কাছে তারা 5 দফা দাবি করেছেন। এর মধ্যে প্রথম দাবি হচ্ছে যে আবু সাইদের যে পরিবার আছে সেই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া তারা দাবি তুলেছেন এবং ব্যর্থতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ অন্যান্য যে কর্মকর্তারা আছেন তাদের পদত্যাগ দাবি করেছেন তারা। এর বাইরে তারা যেটি দাবি করেছেন এবং এর আগে শিক্ষকরা এই সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে তারা মানববন্ধন করেছেন। লোপা। মাঝার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি কবলিত এলাকার মানুষের। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছে মানুষ। পানি কমতে শুরু করায় কৃষি জমি সহ সড়কের ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। কুড়িগ্রামে আশ্রয়কেন্দ্র ছাড়লেও বাড়ি ফিরতে পারেনি সবাই। জলমগ্ন অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার 2 লাখ মানুষ। সিরাজগঞ্জে বানের জলে নষ্ট হওয়া ঘরবাড়ি ঠিক করতে হিমশিম খাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। শোকাবহ পরিবেশে হায় হোসেন ধ্বনিতে মুখরিত শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সকালে হোসনি দালান থেকে বের হয় এই শোক মিছিল। পুরান ঢাকা, আজিমপুর আর নিউ মার্কেট হয়ে তাজিয়া মিছিল ধানমন্ডিতে শেষ হয়। মিছিল ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। আয়োজকরা জানান, ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আত্মত্যাগ স্মরণেই তাদের এই আয়োজন। শোকাবহ এই তাজিয়া মিছিল দেখতে রাজধানীর বাইরে থেকেও সমবেত হন অনেকে। আমরা অন্যায়ের সাথে নাই, অসত্যের সাথে নাই, আমরা ইয়েজিদের সাথে নাই। পবিত্র আশুরা উপলক্ষে সবাই আসে, উপলক্ষে আমরাও আসছি। সত্য পথে থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াই। সময় যাতে আমরা এই সত্যকে প্রতিষ্ঠা করতে পারি। পবিত্র আশুরার
যে শোক মিছিল, এটার নিরাপত্তা ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে অফিসার এবং ফোর্স ডিপ্লয়েড আছে। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তার চর থেকে উদ্ধার হওয়া ভারতের এক সাবেক মন্ত্রীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার বুড়িমারি স্থলবন্দর থেকে নিহতের স্বজনদের হাতে মরদেহ তুলে দেয় বিজিবি। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি জানায় 15 জুলাই মহিষকোচায় তিস্তা নদীর চর থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে চিহ্নিত করে পরিবার। হাতের ঘড়ির থেকেই শনাক্ত হন সিকিম রাজ্যের সাবেক মন্ত্রী রামচন্দ্র পৌডিয়াল। পরে ময়নাতদন্তের পর সেটি হস্তান্তর করা হলো। গত 7 জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই। দ্রুত চোট সারিয়ে আবারও মাঠে ফিরবেন মেসি, ভক্তদের এমনটাই বার্তা দিলেন ফুটবল জাদুকর। এই সাফল্যের জন্য ভক্ত সমর্থকদের পাশে থাকা ও আশীর্বাদকে বড় কারণ বলেছেন এলেমটেন। ডি মারিয়ার জন্য ট্রফি জিততে উন্মুখ ছিলেন তারা। পুরো আর্জেন্টিনা টিমকে নিয়েই গর্বিত মেসি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারা সফল হবে না। ষড়যন্ত্রকারীরা গোয়েন্দাদের নজরদারিতে আছে, একথা বলেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে এই কথা বলেন তিনি। হারুন বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অনেকে লাঠি, খাবার সাপ্লাই দিয়ে এই আন্দোলনকে বেগবান করতে চাইছে। তারা সবাই গোয়েন্দা নজরদারিতে আছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হারুন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, তবে এটি এখন বিচারাধীন বিষয়। এ নিয়ে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। কোটা বিরোধী আন্দোলনকে যে কথাটা আমি বলছি, ভিন্ন খাতে নেওয়ার জন্য যারাই ষড়যন্ত্র করুক, যারাই ষড়যন্ত্র করছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমাদের কাছে আছে। তারা ষড়যন্ত্র করে সাকসেস হবে না, অতীতেও হয় নাই। এই অপরাজনীতি মানুষ গ্রহণ করে নাই। এখনও যদি কেউ লাঠি সাপ্লাই দিয়ে, অস্ত্র সাপ্লাই দিয়ে, খাবার সাপ্লাই দিয়ে, খিচুড়ি সাপ্লাই দিয়ে তারা যদি মনে করে আন্দোলনকে তারা প্রলং করবে, এটা তারা বুকার স্বর্গে বাস করছে। সারা দেশের শিক্ষার্থীদের সাথে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্র সমাজ। এমনটাই জানিয়েছেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন। সকালে কাকরাইলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন যৌক্তিক। স্বাধীনতার এত বছর পরে এসে কোটা 5% বেশি থাকার কোনো যৌক্তিকতা নেই। জাতীয় ছাত্র সমাজের নেতারা বলেন, ছাত্রদল ও ছাত্রলীগের রেষারেষিতে শিক্ষার্থীদের আন্দোলন ব্যাহত হচ্ছে। ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে সবাইকে ছাত্রদের জন্য কাজ করার আহ্বান জানান তারা। স্বাধীন কমিশন গঠন করে সাধারণ শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে কোটা সংস্কারের দাবি জানায় ছাত্র সমাজ। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের সঙ্গে আজকে থেকে থাকব এবং আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সঙ্গে সকল যৌক্তিক আন্দোলনে, সকল অধিকার আদায়ের আন্দোলনে থাকব বলে আমরা আজকে থেকে ঘোষণা করছি। প্রশাসক ও কর্মীদের কলহে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা কমেছে 50%। গ্রাহকদের কাছে কমছে আস্থা। অর্থপ্রাপ্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিষ্ঠান 10 বছরে এই প্রথম গ্রাহকের বীমা দাবি পূরণ করতে পারছে না। প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলনে বলা হয়, আইডিআর এর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করা জরুরি। বন্ধ করতে হবে প্রশাসকের অর্থ ব্যয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া 6 বিদেশি নাগরিকের শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে তারা বিষক্রিয়ায় মারা গেছেন। উদ্ধার হওয়া লাশগুলোর রক্ত পরীক্ষার পর তাতে সায়ানাইডের উপস্থিতি পাওয়া গেছে। বিষ প্রয়োগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। দেশটির পুলিশ জানায়, গ্র্যান্ড হায়াত এরাওয়ান হোটেল থেকে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এসব মরদেহ উদ্ধার হয়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 3 জন পুরুষ। মৃত পর্যটকরা সবাই জন্মসূত্রে ভিয়েতনামের।
তাদের মধ্যে 4 জন ভিয়েতনামের নাগরিক আর অপর 2 জন ভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পর্যটনের উপর যেন এই মৃত্যুর প্রভাব না পড়ে সেজন্য শিগগিরই রহস্য উদ্ঘাটনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়ায় সামরিক সরঞ্জাম তৈরির কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার এই হামলা চালানো হয়। এর মধ্যে কুরস্কের একটি কারখানায় চালানো হয় ড্রোন হামলা। বিস্ফোরণে আগুন লেগে যায় বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির ওই কারখানাটিতে। রাতভর চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এছাড়াও বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণে আহত হয়েছেন 4 রুশ নাগরিক। একই দিন অন্যান্য অঞ্চলে ড্রোন হামলায় আহত হন 2 জন। হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া, তবে কিয়েভের 13টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। মাত্র 1 ঘন্টার ব্যবধানে গাজা জুড়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। উপত্যকার সিভিল ডিফেন্স এজেন্সি জানায় নুসেরাত রিফিউজি ক্যাম্পে হামলা চালিয়ে 25 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত আরও 70 জন। খান ইউনিসে তাঁবুতে আশ্রিতদের উপর তেল আবিবের বর্বরতায় প্রাণ গেছে কমপক্ষে 18 জনের, আহত 26 ফিলিস্তিনি। উত্তর গাজার বেইত লাহিয়ায় চলে নারকীয় তাণ্ডব, মৃত্যু হয়েছে 5 জনের। মধ্য গাজার আজ জাওয়াইদায় মারা গেছেন আরও 8 জন। লোহিত সাগরে তেলের ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। মঙ্গলবার হামলার ভিডিও প্রকাশ করে সশস্ত্র গোষ্ঠীটি। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও বিস্ফোরক বোঝাই বোট দিয়ে এই হামলা চালানো হয়। একই সময়ে হামলা হয়েছিল পানামার পতাকাবাহী জাহাজ বেন্টলিতেও। হুতির দাবি, খান ইউনিসে শনিবারের নৃশংস হামলার জবাব দিতেই জাহাজগুলো ছিল লক্ষ্য। হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি বেশ ক্ষতিগ্রস্ত। সবজির কেজি 100 টাকা বা তার বেশি হবে, এটা যেন এখন নিত্যদিনের ঘটনা। রাজধানীর বাজারে এমন চড়া দর অন্তত 8টি পণ্যের। করলা ও কাঁচামরিচের দাম হাঁকিয়েছে ডাবল সেঞ্চুরি। অথচ 2 বছর আগে বাস্তবতা ছিল উল্টো। ব্যবসায়ীদের দাবি, সবজি উৎপাদন ছেড়ে দিয়েছে অনেক কৃষক, ফলে সার্বিক যোগান কমেছে। আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তো আছেই। প্রতি বছর দেশে উৎপাদন হচ্ছে প্রায় 2 কোটি টন সবজি। সবজি তো আমাদের দেশে ফলন হয়, অন্য কিছু তার বেশি কিছু তার আমাদের দেশে ফলন হয় কম, এর জন্য তো কমা উচিত। কিন্তু এটার দাম বাড়ছে, পর্যাপ্ত কিনতে পারতেছি না। সীমিত টাকা যা নিয়ে আসি, 1 কেজি 2 কেজি কিনলে আমরা আর পরে ঘরে মানে খালি হাতে যাইতে হয়। যেই তরকারি মনে করেন চাহিদা বৃষ্টি নষ্ট করে দিছে, তাই আপনার এই তরকারির দাম বেশি। খাল পুনরুদ্ধার কাজে বাধা দিতে দীর্ঘদিনের ভূমিদস্যুরা একত্রিত হয়েছে, তারপরও খালগুলো পুনরুদ্ধার করা হবে, এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে 66 নম্বর ওয়ার্ডের সোনারপাড় এলাকার ডগাইর খাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন ঢাকা শহরকে জলাবদ্ধতা মুক্ত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খালগুলোতে আরও অনেক বিনিয়োগ করতে হবে বলেও জানান তিনি। বলেন, সব খালের অন্তর্জাল সৃষ্টি করতে হবে যাতে নিরবচ্ছিন্নভাবে পানি প্রবাহ নিশ্চিত করা যায়। 2016 সালের ড্রেনেজ মাস্টার প্ল্যান কতটা বাস্তবায়নযোগ্য এবং সংশোধনের প্রয়োজন হলে তা কিভাবে করা যায় সে বিষয়েও কার্যক্রম গ্রহণ করা হবে। এ সময় জনগণকে খালের মধ্যে বর্জ্য না ফেলতে অনুরোধ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। দীর্ঘদিনের ভূমিদস্যুরা তারা একত্রিত হয়েছে এবং যাতে করে এই খালগুলো পূর্ণরূপে দখল মুক্ত করা না যায় সেই উদ্যোগ বা সেই অপচেষ্টায় তারা লিপ্ত। এবার দেখে নেব পার্বত্য অঞ্চলের কিছু খবর। রাঙামাটিতে বাধার মুখে কোটা সংস্কার দাবিতে আন্দোলন পণ্ড হয়ে গেছে। সকালে পার্বত্য জেলা শিক্ষার্থীর ব্যানারে কালিন্দীপুর এলাকা থেকে মিছিল বের করতে চাইলে বাধা দেয় কোটা আন্দোলনের বিরোধী পক্ষ। এতে দেখা দেয় উত্তেজনা। এছাড়া বনরূপা এলাকায় সকাল থেকে আন্দোলনের বিরোধী পক্ষকে অবস্থান নিতে দেয়া যায়। এদিকে নির্দেশনা অনুযায়ী বিকেল 4টার মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা ও নিহতের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। সকালে জেলা শহরের স্বনির্ভর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেটি উপজেলা সড়ক কলেজ গেট প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।